হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শোনা কথায় সবাইকে সুস্বাগতম। আবার একটা সপ্তাহ অপেক্ষার অবসান ঘটলো। চলো বেশি কথা বলে সময় নষ্ট করব না, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নিও। আর তোমাদের একটি বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে একটা শর্টস আপলোড করে দিয়েছি অলরেডি, যারা দেখোনি দেখে নিও। আমাবস্যা 25 তারিখ, সেদিন অম্বাবচীর একদম শেষ দিনে। আর সেদিন আমার বাড়িতেও কালী পুজো হবে। আর সেদিন আমি কাজের জন্য যারা যারা যোগাযোগ করতে চাইছো, তাদের কমেন্ট বক্সে পিন করা থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে, কল করলে কেউ পাবে না। তো চলো এবার ঘটনায় ফিরি। ঘটনাটা আমাদের মধ্যম গ্রাম থেকে রাহুল বর্মন পাঠায়। রাহুল বলে, দিদিভাই এই ঘটনাটি ঘটে হচ্ছে আমাদের মধ্যম গ্রামে একটি বাড়ি, মানে পরিত্যক্ত একটি বাড়ি কেনা হয়। আমার বাবা বহুদিন যাবৎ একটি বাড়ি কেনার জন্য সবাইকে বলতে থাকে, মানে যারা ব্রোকার হয়, যারা এসব দালালি করে বাড়ি জমি, তাদেরকে বলে যে আমাকে একটা, মানে বাবার একটা অ্যামাউন্ট ছিল, যে এই অ্যামাউন্টের মধ্যে উনি একটা জমি বা বাড়ি কিনবেন। তা বাবা সেরকম সবাইকে বলতে থাকেন। তো একজন দিদিমা, মানে ওনাকে দিদিমা দিদিমা করেই বলি, উনি আমাদের পাড়ার পাশের পাড়ায় থাকেন। উনি একদিন এসে আমার বাবাকে বললেন যে রামু, আমার বাবার নাম, যার নাম রামু, এমনিতে বাবার নাম রাজেশ, মানে যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে বাবাকে রামু রামু করেই ডাকে। তো ছোটবেলা দিয়ে বাবার ওইটা এক পাড়ার নাম। বলেন যে রামু, এরকম তুই নাকি জমি খুঁজছিস, জমি বা বাড়ি কিনবি। তা আমার বাবা তখন তাকে বলে যে হ্যাঁ গো, অনেক দিন ধরেই তো খুঁজছি, কিন্তু পাচ্ছি অনেক জমি বাড়ি, কিন্তু আমার মানে কেনার সামর্থ্য হবে না, অনেকগুলো টাকা চাইছে, আমি কি করে কিনবো বলো। তখন সেই দিদিমা আমার বাবাকে বলে যে উম, তুই যদি বাড়ি কিনিস, একটা বাড়ি আছে, নিবি না শুধু জমি চাইছিস? বাবা বলল, জমির উপরেই তো বাড়ি হয়, বাড়ি কিনলে তো আমি জমিও পাবো। তাহলে তুমি বলো তোমার কাছে কি কোনো খোঁজ আছে? তখন সেই দিদিমা আমার বাবাকে একটা জমির খবর দেয়। তো বাবা তখন বলল, ঠিক আছে দিদিমা। সবাই তাকে দিদিমা বলে আবার। যিনি আসেন বাবাও দিদিমা বলে, আমিও দিদিমা বলি। তা পাড়ায় ওনাকে সবাই দিদিমা দিদিমা করেই ডাকে। তো সেই দিদিমাকে আমার বাবা বললেন যে আজকে সন্ধ্যাবেলা আমি যাবো। তা দিদিমা বলল, সন্ধ্যাবেলা গেলে হবে না, তুই দুপুর দুপুরে আয়, তোকে বাড়িটা দেখাই। আমার বাবা যথারীতি যায়, আমিও সাথে যাই, মাও সাথে যায়, আমরা তিনজনেই যাই। ওই দিদিমার বাড়িতে যাই, দিদিমা পাশের পাড়াতেই থাকে। দিদিমা আমাদেরকে নিয়ে একটি বাড়ি দেখাতে যায়। দিদিমার বাড়ি থেকে ওই 30 মিনিট মতো পথ হেঁটে যেতে লাগে, গাড়ি ওইদিকে যায় না। মানে ওই হাফ রাস্তা গিয়ে একটা বটতলা আছে, ওখানেই গাড়ি সব থেমে যায়, ওখান থেকে আবার হাঁটতে হবে। তো দিদিমা বলল চ, হেঁটে হেঁটে যাই। তো শীতকাল ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হালকা রোদ ছিল। তা আমরা হাঁটতে হাঁটতে যাই। যখন আমরা ওই বাড়িটায় যাই তখন রোদ কিন্তু পড়ে যায়। তো আমরা বাড়িটায় যেতে, বাড়িটা জাস্ট দেখেই আমার বাবা ওই দিদিমাকে বলে যে কি গো, বাড়িটা এরকম ভুতুড়ে ভুতুড়ে অলক্ষী বাড়ি নাকি? এই বাড়ি বিক্রি করলে কে কিনবে? তখন আমার দিদিমা বলছে, চুপ কর, এসব কথা কেন বলছিস? তুই বাড়ি খুঁজছিস, বাড়িটা পড়ে আছে, তুই নিলে নিতে পারিস, কিন্তু তুই অলক্ষী এইসব কেন বলছিস? এই বাড়িতে যারা ছিল তারা এই বাড়িটা বিক্রি করে দেবে। আসলে তাদের মানে ছেলে মেয়ে সবাই বাইরে পড়াশোনা করে, তো চলে যাবে। তখন আমার বাবা বলল, তাহলে বাড়িতে তো লোক নেই? বলছে না, এখানে ওদের আসা যাবার অসুবিধা, বয়স্ক দুজন ছিল, বাবা মা, ছেলেটি মেয়েটি বাইরে থাকে, কোথায় যেন বললো বাইরে, ওই দিদিমা বলছে আমার বাবাকে। তো ওরা এখন মধ্যমগ্রাম স্টেশনের ওইদিকে ভাড়া থাকে। তা আমার বাবা বললো, বাড়ি ছেড়ে ভাড়া থাকে, মানে বিষয়টা বুঝলাম না। এটা সবারই মাথায় প্রশ্ন আসবে না? তখন বললো যে না, ওদের এত ভেতরে আসা যাওয়া করতে অসুবিধা হয়, আর ওইদিকে না, মানে ওই তোমার 6:30 7টার পর আর কোনো গাড়ি ওইদিকে যাওয়া আসা করে না, ওদিকে বেশি বাড়িঘরও নেই, গ্রাম্য সাইড, ওই মাঠ ঘাট রয়েছে, যার জন্য তাদের যাওয়া আসা করতেও অসুবিধা হয়। যদি বাজার বা ওষুধ টষুধ লাগে, এনে দেওয়ার তো কেউ নেই। তো ছেলেমেয়েরা আগে ছিল যখন, তারাই করতো, তারা তো চলে গেছে, তার জন্য তার বাবা মা
বিক্রি করে দেবে, দিয়ে তারা তাদের সন্তানের কাছে চলে যাবে। তা এই কথা বলতে আমার বাবা তখন খুব উৎসাহ হন যে হয়তো তাই হবে। আমার বাবা যোগাযোগ করে 3 মাসের মধ্যে বাড়িটা নিয়ে রেজিস্ট্রি করে নেয়। বাবা যখন রেজিস্ট্রি করলো তখন আমরা যেখানে আগে থাকতাম আমার বাবা, ওইটা আমাদের নিজেদের বাড়ি। আমার বাবা কি করলো, ওখানে 4খানা কামরার যে ঘর ছিল, ওই ঘরগুলো সব বাবা বাইরে দুটো আরো টয়লেট বাড়িয়ে দিয়ে বাবা ওই ঘরগুলো 4টে ভাড়া দিয়ে দেয়। বাবা বলল যে ভাড়াই থাক, কারণ আমরা তো দুটো ঘর নিয়ে থাকতাম, 3জন মানুষ, আর দুটো ঘরে ভাড়া থাকতো। বাবা বলল একটা বাড়িতে যদি ভাড়া থাকে বেশি মানে ক্যাচর ম্যাচর হয়, খুব কথা, লোকের আসা যাওয়া, মানে একটা জমজমাট। আমার বাবা খুব নিরিবিলি পছন্দ করেন, তো বাবা বলল যে তাহলে ভালোই হবে, ওই গ্রামের ওখানে যে বাড়িটা নিয়েছি আমরা ওই বাড়িতে চলে যাই, অসুবিধা হবে না, এই বাড়ি 4টে ভাড়া দিয়ে দিই। তা আমার মা বললো দেখো তোমার যেটা ভালো বোঝো সেটাই করো। আমার বাবা দুটো মানে টয়লেট বাড়িয়ে দিলেন, মানে সেপারেট 4টে ঘর, 4টে টয়লেট করে দিয়ে, আর রান্নাঘর আলাদা আছে, আর একটা করে বড় রুম বাবা তাদেরকে দিয়ে ভাড়া দিয়ে দেন। দিয়ে আমরা 3জন চলে গেলাম সেই যে মধ্যম গ্রামে, যে গ্রামের ভেতরে বললাম ওই বাড়িটা যেটা দিদিমার কাছ থেকে আমরা নিই, তো ওই বাড়িতে আমরা থাকতে শুরু করলাম। আমরা গৃহপ্রবেশ করি, গৃহপ্রবেশ করে, বাড়ি তো অলরেডি করাই ছিল, তাও আমরা গৃহপ্রবেশ করে বাড়িতে আমরা ঢুকলাম একটা ভালো দিন দেখে। এবার বাড়িতে যাওয়ার পরেই আমার মা প্রায় বলে যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ হাতে ব্যথা, কাজ করতে পারে না, শুয়ে থাকে, মায়ের শরীর ভালো লাগে না। বাবাকে দেখতাম মন মরা হয়ে পড়ে রয়েছে, হ্যাঁ বাবা কথা বলতে চাইতো না, যে মানুষটা সর্বদা বক বক করতো সেই মানুষটা একদম সাইলেন্স হয়ে গেল ওখানে গিয়ে। তো আমার মাকেও দেখতাম শরীর খুব খারাপ, মানে 1 সপ্তাহের মধ্যে 5 দিন মা শুয়ে থাকতো, 2 দিন হয়তো কোনো রকম মানে টেনে টুনে একটু কাচা, একটু ধোয়া, একটু মাথা, নিজের মাথা ঘষা এগুলো করতো। এরকম করে প্রায় আমরা বেশি না 20 দিন মতো, 20-21 দিন থাকি। তারপর আমার বাবা আমাকে বলল যে একটু দেখ তো কোনো জায়গায় তোর খবর নিয়ে, বাড়িটায় আসার পর থেকে এরকম কেন হচ্ছে, নালে তুই একবার ওই দিদিমাকে খবর দে। আমি ওই দিদিমাকে গিয়ে বললাম যে দিদিমা বাবা তোমাকে ডেকেছে। তো দিদিমা বলল ঠিক আছে যা, আমি যাবো খনি সময় করে। তো দিদিমাকে খবর দিয়ে আসার পর দিদিমা সন্ধ্যার দিকে আসে, একা একা হেঁটে হেঁটে দিদিমা আসে ঠান্ডার সময়। আমার বাবা বললো কি গো, তুমি এত ঠান্ডার মধ্যে এই সন্ধ্যাবেলা আসলে, যেতে যেতে তো রাত হয়ে যাবে, কিছু কথা ছিল। দিদিমা বলছে বল না বাবা, কি কথা বল, কি হয়েছে। তখন আমার মা বলতে শুরু করলো, মা বললো দেখো তোমার কথা বিশ্বাস করে বাড়িটা তো নিলাম, কিন্তু বাড়িটা নেওয়ার পরে কেউ প্রবেশ করে তো ঢুকলাম, এর আগেও তো ছিল, কিন্তু ওরাও তো চলে গেছে কোনো রকম, জানি না ওদের সাথে কিছু প্রবলেম হয়েছে কিনা, কিন্তু আমরা তো আসার পর দেখছি রীতিমতো শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ খুবই শরীর খারাপ, মানে উঠতে পারছি না, কাজ করতে পারছি না, এরকম করলে কিভাবে চলবে। বউ তো এই বাড়িতে ঢুকলাম গৃহপ্রবেশ করে আমাদের মতো, বউ আসার পর থেকে বউর শরীর খারাপ, ছেলেটাও মাঝে মাঝে বলে যে গাটা কিরকম ভার ভার লাগছে, আমার তো মন মরা হয়ে রয়েছে, ভালোই লাগছে না। তখন ওই দিদিমা বলল কেন তোদের বাড়ি আছে, তোদের বাড়িতে চলে যা। তখন বাবা বললো আমাদের বাড়িতে কোথা দিয়ে যাবো, আমাদের বাড়িতে তো আসার সময় ভাড়া দিয়ে এসছি, আগে তো দুটো ভাড়া ছিল, দুটো ঘর নিয়ে আমরা ছিলাম, এখন তো 4টে ঘর ভাড়া দিয়ে দিয়েছি, ওখানে তো আর যেতে পারবো না, তাদের তো বলতে পারি না তারা ভাড়া দিয়ে রয়েছে। তখন দিদিমা বলল তাহলে একটা কাজ কর, আসলে তারা তো যারা ছিল আগে, যাদের বাড়ি ছিল, তারা তো অনেক দিন ধরেই তো স্টেশনের সামনে ভাড়া নিয়ে চলে যায়, দেখ এতদিন বাড়িটা পড়েছিল, একটা কাজ কর বাড়িটা একবার সত্যনারায়ণের পুজো দে। তা বাবা বলল আমি তো নারায়ণ পুজো দিয়ে গিয়ে প্রবেশ করে ঢুকলাম, বলছে দেখ তাড়াহুড়ো করে দিয়েছিস, হয়তো ভালো হয়নি, আর একবার পুজো দিয়ে দেখ, হয়তো কোনো দোষ টোষ থাকলে কেটে যাবে। আমার বাবা বললো ঠিক আছে তাই হবে। মাকে বললো ব্রাহ্মণকে ফোন করো, আমাদের একজন পারিবারিক ব্রাহ্মণ আছে, উনি পুজো টুজো করেন, তা উনি আসলেন মা ফোন করতে। তো ব্রাহ্মণ মশাই দেখে বললেন যে এই বাড়িতে কিছু একটা আছে। আমার বাবা বলছে কিছু একটা আছে মানে, বলছে হ্যাঁ। বাবাকে বললো দেখো রামু,
তুমি তো জমিটা নিয়েছো বাড়ি সহকারে, তখন তো তুমি আমাকে একবার বলতে পারতে। বাড়ি কেনার আগে কমসে কম একবার কাউকে দেখিয়ে নিয়ে, মাটি পরীক্ষা করিয়ে নিয়ে দেখা কেনাটা ভালো। যেরকম অনেকে ফ্ল্যাট কেনে, আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আগে বলে সোনা দিদি ভাই তুমি দেখো এই ফ্ল্যাটে কোনো রকম কিছু আছে কিনা। তারপরে আমি দেখে যদি তাকে বলি, তারপরে সেই ফ্ল্যাটগুলো তারা কেনে। এরকম অনেকেই আছে। তো আমাকেও তখন ভাই বলল যে দিদি ভাই, মানে কি বলবো, তখন ওই ব্রাহ্মণ মশাই যে কথা বলে, বাবা তখন না অবাক হয়ে যায়। বাড়িতে কিছু আছে মানে তখন বাবা ভাবলো নিশ্চয়ই কোনো ভূত প্রেত আত্মার কথাই বলছে। তখন বাবা ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞেস করতে, ব্রাহ্মণ মশাই বলল যে হ্যাঁ, এই বাড়িতে খারাপ কিছু আত্মার বাস আছে। মানে ওই বাড়ির পেছনে একটা পাতকুয়ো আছে। ওই বাড়ির পেছনের ওই পাতকুয়োর ওইখান দিয়ে কিছু একটা যাওয়া আসা করে। পাতকুয়োর ওইখানটা বলল বোঝাই করে দাও। এবার আমার বাবা বলছে পাতকুয়োটা বোঝাই করে দেবো? বলছে হ্যাঁ, পাতকুয়ো বোঝাই করে দাও, আর সত্যনারায়ণ পুজোটা তোমরা ওই কুয়োর কাছেই করবে বোঝাই করার পর। তো বললো ঠিক আছে। বাবা লোক লাগালো, একটা ভালো দিন দেখে পুজোর ব্যবস্থা করা হয়। এবার ব্রাহ্মণ মশাই পুজো করতে আসে। ব্রাহ্মণ মশাই যখন পুজো করতে বসে, পাতকুয়োর ওইখানে ব্রাহ্মণ মশাইয়ের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো। ব্রাহ্মণ মশাই মন্ত্র পাঠ করতে পারছে না, বুকে হাত দিয়ে বসে রয়েছে। তখন আমার বাবা বলছে যে কি হলো ব্রাহ্মণ, তুমি এরকম চুপ করে বসে আছো কেন? তখন ব্রাহ্মণ মশাই বলছে আমি মন্ত্র পাঠ করতে পারছি না। মন্ত্র না বলতে পারলে তাহলে পরে পুজোটা করবে কি করে? সত্যনারায়ণ পুজো করবে, সত্যনারায়ণের পাঁচালি পড়বে, সব পাঠ যদি না করে তাহলে পরে তো পুজো হবে না। আর পুজো করার আগেই তো বুকে ব্যথা করছে, সে পড়বে কি করে? তখন সেই ব্রাহ্মণ ফোন করে তার একজন শিষ্যকে ডাকে, বলল আমি পুজো করব, তুই মন্ত্র পাঠ করবি, আর সত্যনারায়ণের যে পাঁচালি হয় সে পাঁচালি তুই জোরে জোরে পড়বি। আর তখন সেই মানে যে ব্রাহ্মণ, সে বুঝতে পেরেছে যেখানে এমন কিছু আছে যে অ্যাকচুয়ালিও বাধা দিচ্ছে। সে চাইছে না যে ওখানে ওখানে সত্যনারায়ণের পুজোটা হোক। যাই হোক, পুজোটা কোনো রকম ভাবে কিন্তু সম্পূর্ণ করা হয়। পুজো হয় ওখানে। পুজো করার পর ব্রাহ্মণ মশাইকে কোনো রকম ধরে, মানে ব্রাহ্মণ মশাইয়ের শরীর এত খারাপ হয়ে যায়, ওনাকে ধরে কোনো রকমে নিয়ে যাওয়া হয় বাড়ি। যা হোক, আমার বাবা আমার মা আমরা মোটামুটি পুজো টুজো করে যেরকম যা বলেছে সব করে বাড়িতে আছি। রাতের বেলা একটা মানে অনেক দূর থেকে ভেসে আসলে যেরকম গলার ভয়েস হয়, ধরো বহু দূর থেকে কেউ চিল্লে কোনো কথা বলছে একটা মাঠের মধ্যে, ধরো তুমি শুনতে পাচ্ছ, ঠিক ওই রকম একটা ভেসে আসা গলা একটা মহিলা কণ্ঠে বলছে চলে যা, এখান থেকে চলে যা, আমার বাড়ি দিয়ে চলে যা। আমার বাবা মা আমি তিনজনেই কথাটা শুনছি। আমরা ভাবছি হয়তো কেউ কোথা থেকে চিল্লাচ্ছে, কিন্তু আশেপাশে তো মাঠের উপর কোনো বাড়ি নেই। তো তখন আমার বাবা উঠে আমার মাকে বলছে তুমি কিছু শুনতে পাচ্ছ? কেউ যেন একজন বলছে না চলে যা, আমার বাড়ি ছেড়ে চলে যা। তখন আমি হট করে বললাম হ্যাঁ বাবা, আমি শুনেছি বাবা, একজন মেয়ে মানুষের গলা। বলছে হ্যাঁ, একজন মেয়ে মানুষের গলা বলছে চলে যা, আমার বাড়ি ছেড়ে চলে যা। তখন আমার বাবা কি করে, আমি বলছি তোমার সাথে আমার কাকাটা দিচ্ছে, বলছে আমার বাবা সাথে সাথে আমাকে বলল তুই বাইরের লাইটগুলো দি। আমি বাইরের লাইটগুলো দিতে আমার বাবা সাথে সাথে বাইরে বেরোয়। বাবা বাইরে বেরিয়েই বাবা দেখছে মানে কেউ বদমাইশি করছে কিনা বা কেউ চারপাশে রয়েছে কিনা। তা আমার বাবা টর্চ আনতে বলে, টর্চ দিয়ে বাবা না, সামনে তো মাঠ রয়েছে, মানে কড়াইশুঁটির মাঠ আর কি, মটরশুঁটি। তা বাবা না মাঠের আলো দিয়ে দেখছে, দেখছে না মাঠের মধ্যে তো কেউ নেই, কিন্তু চলে যা চলে যা করে কে বলছে। তখন আমার বাবা বুঝতে পারলো যে যেহেতু পুজোটা হয়েছে, পুজোটা হওয়াতে মানে যে এখানে আগে থেকে ছিল তার খুব অসুবিধা হচ্ছে, তার অসুবিধার কারণ আমরাই হয়ে উঠছি, যার কারণে সে বলছে চলে যা। আমরা আবার ঘরে চলে আসি। এবার ঘরে এসে আমাদের তো মাথায় মানে বাজ ভেঙে পড়েছে যে আমরা কি ভুল করলাম বাড়িটা কিনে। এবার আমার বাবা কোনো রকমে সকালবেলা নিজে আমাকে নিয়ে আমার বাবা ওই দিদিমার বাড়ি যায়।
দিদিমা তখন ঘুমাচ্ছে, একদম ভোরবেলা। দিদিমা ডাকা হয়, দিদিমা দিদিমা করে, দিদিমা উঠে বলছে রামু। তখন আমার বাবা বলল যে দেখো, ওই বাড়িতে তুমি আমাদের বাড়িটা কিনিয়ে দিলে, তুমি জানতে নাকি জানি না, খুব বাজে কাজ করেছো। ওই বাড়িতে কোনো মহিলার প্রেতাত্মা আছে। দিদিমা তখন বলছে কেন, কে বলেছে এইসব? বলছে তুমি তো কালকে পুজো ছিল, পুজোতে গেলে না। বলছে না রে, আমার হাঁটু ফুলেছে, আমি যাই। বলছে তোমার হাঁটু ফুলেছে, তুমি যাওনি, ঠিক আছে, কিন্তু ওই বাড়িতে কালকে পুজোর পর রাতের বেলা এরকম 9টা সাড়ে 9টার সময় একজন মহিলা কণ্ঠ আমরা শুনছি যে চলে যা, এখান থেকে চলে যা। তখন ওই দিদিমা বলছে তোরা মনে এটা ভেবে নিয়েছিস বলে তোরা এসব ভাবছিস, এসব কিছু না। দিদিমা কোনো মতে কথাটা কিন্তু এগ্রি করছে না, বিশ্বাসও করছে না। আমাদের ভাই বলে দিদি ভাই, লোককে না বলে কখনো বোঝানো যায় না, যাদের সাথে হয় তারাই জানে যে আমাদের সাথে কি হচ্ছে। দিদিভাই বিশ্বাস করবেন না আপনি, আমরা ওই দিদিমাকে বলে আর কোনো কিছু লাভ হলো না। দিদিমা রীতিমতো বলছে আমি কি জানি, আমি তো সব জানি না, আমাকে তোরা কেন দোষ দিচ্ছিস এইসব বলতে। আমি আমার বাবা আবার ফিরে গেলাম বাড়িতে। ব্রাহ্মণ মশাইকে ফোন করতে ব্রাহ্মণ মশাই ফোন ধরে না, অনেকবার ফোন করতে, সকালে না ধরায় দুপুরে আবার ফোন করতে ব্রাহ্মণ মশাই ধরে। ফোনটা তুলে বলল হ্যাঁ রামু বলো। তখন বাবা রাতের ঘটনার কথা বললো, বলছে আমি জানতাম এরকম কিছু হবে। ওই বাড়িটা তোমাদের কেনা উচিত হয়নি, কেনার আগে তোমরা আমার কথা কি করে ভুলে গেলে? হ্যাঁ, আমি তোমাদের পারিবারিক একজন ব্রাহ্মণ, আমি পুজো করি, আমি সব রকম তোমাদের দেখি, তোমরা কি করে ভুলে গেলে? ওই জমিতে একটা মহিলার পেট আত্মা, যে খুব কষ্টে ওখানে মারা গেছে, তার আত্মা ওখানে যাওয়া আসা করে, সে ওখানেই থাকে। হতে পারে সেই জমিতে কোনো মারা গেছে, সেই বাড়ি বন্ধ থাকায় বাড়িতে এসে রয়েছে, আর না হলে পারে হতে পারে সেই বাড়িতেই কেউ মারা গেছে, এটা তোমাদের খবর নিতে হবে। এবার বাবা বলল যে কার কাছ দিয়ে খবর নেবো? তখন ওই দিদিমার কাছে আমরা আবার যাই সন্ধ্যাবেলা। তখন ওই দিদিমাকে বললাম যাদের বাড়ি ছিল তাদের ঠিকানা দাও। দিদিমা কোনো মতে তাদের ঠিকানা দেবে না, কোনো মতে দেবে না। এবার তারা আবার যেখানে স্টেশনের পাশে ছিল মধ্যমগ্রাম, ওখান থেকে অন্যত্র চলে গেছে, দিদিমা জানে। আমরা কিন্তু ওখানে গিয়ে খোঁজ করেছি, জমি কেনার সময় তো ওনাদের মানে ঠিকানা ছিল, ওই ঠিকানায় আমরা যোগাযোগ করেছি, ওনারা নেই। গিয়ে দেখছি ওনারা ওখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে। এবার দিদিমা জানে, দিদিমা কোনো মতে অ্যাড্রেস দেয় না, বলছে আমি জানি না, কিন্তু দিদিমা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, দিদিমা সব জানে। আমাদেরকে কোনো মতে বাড়ি মানে যাদের বাড়ি ছিল, যাদের কাছে কিনি, তাদের কোনো মতে ঠিকানাটা আমাদের দিদিমা দেয়নি, আমরা পাইনি। দিদিমার সাথে আমার বাবার খুব ঝামেলা হলো। যাই হোক, আমরা বাড়ি আসলাম, কি করব। এবার সেদিন রাতের বেলাও ঠিক 12টার দিকে, রাত্রে ঠিক 12টা 5 কি 7 হবে, তখন ওই বলছে চলে যা, এখান থেকে চলে যা, চলে যা। খুব রাগে, মানে প্রথম দিন আমাদেরকে যেরকম ভাবে বলেছে, তাও মানে রাগের মধ্যেও একটা মিষ্টতা ছিল, আজকে খুব রেগে রেগে বলছে চলে যা। তখন মানে সত্যি কথা বলতে আমার বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ মা তো এমনি অসুস্থ হয়ে পড়েছে, যদি কোনো একটা বিপদ ঘটে যায় তখন আমার বাবা কি করবে? আমরা যে বাড়িতে আগে ছিলাম, আমাদের যে বাড়িটা ভাড়া থাকে, সেটা তো একদম মানে শহরের ওপরে, রোডের সামনে। আমার বাবা ওই একজনকে বলল যে তোমরা তো অনেক পুরনো, তোমরা একটা কাজ করো, আমার ঘর লাগবে, আমি ওখানে থাকতে পারছি না, একটা ঘর কমসে কম ছেড়ে দাও। তো কোনো রকমে ওই একটা ঘর ওরা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে যায়। বাবা, আমি, মা এখনো আমরা আমাদের নিজেদের পুরনো বাড়িতেই রয়েছি, 3টে ঘরেই ভাড়া আছে, একটা ঘর নিয়ে কোনো রকমে আমরা উপর নিচে করে শুই। আর আমাদের ওই বাড়ি এখনো পর্যন্ত পড়ে আছে। আর ওই বাড়ি আমরা পরে অনেক তান্ত্রিক নিয়ে গেছি, ওই বাড়ি কোনো মতে আমরা মানে যে আছে, কে আছে আমরা তো জানি না, কিন্তু কোনো মহিলার তার আত্মা ওখানে আছে, যার আত্মা আমরা যদি না জানি, ব্রাহ্মণ বলেছিল যদি জানা যেত যে কে মারা গেছে, তাহলে হয়তো কোনো রকম বাবা শ্রাদ্ধ শান্তি তার কাজ আমাদের জমিতে করে দিত। সে মানে আত্মা শান্তি পায়নি, মুক্তি হয়নি বলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত যে ওখানে কে মারা গেছে। যাই হোক, তবুও যাব না বলেছি, ভাই অনেক করে কালকে রাতেও আমাকে অনেক ফোর্স করেছে,
চেষ্টা করব, কিন্তু সেই আসছে মাসে, এই মাসে তো হবেই না, কারণ 25 তারিখ বাড়িতে আমার পুজো, আমি খুব ব্যস্ত আছি। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এতটাই ছিল ঘটনাটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে তোমাদের নামগুলো পড়ি, দেখি তোমরা গত সপ্তাহে কে কে কমেন্ট করেছো। চলো, দাদাভাইয়ের যে ঘটনাটা দিয়েছিলাম, আহ, তোমাদের সবারই খুব ভালো লেগেছে। দাদাভাইয়ের কিন্তু আরও কিছু ঘটনা আছে, দাদাভাইয়ের কিছু পাড়ার বন্ধুদেরও এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স আছে। যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও। দাদাভাই তো আমাদের ঘটনা নিয়মিত শ্রোতা, তিনটে চ্যানেলেরই, সোনা কথা, বেঙ্গলি ব্লগার সোনা, আর ভূত সত্যি, আমাদের তিনটে চ্যানেলই ফলো করেন উনি। বিপ্লব দাদাভাই অবশ্যই আমাদের ঘটনাগুলো শেয়ার করবে, তোমরা কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, আমাদের রিমলি বিশ্বাস প্রথম গত সপ্তাহে কমেন্ট করেছে, তারপর বং হিন্দু হেসেল, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, মামনি জ্ঞান, তারপরে আমাদের মৌসুমী অধিকারী দিদিভাই, তারপর কৃষ্ণা মুখার্জি, স্বপ্না বাজাল দিদিভাই, জবা দেবী, তারপরে সুপর্ণা দি, তারপরে সন্তুর দুনিয়া, রেখা অধিকারী দিদিভাই, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপর আমাদের আব্দুল হক ভাই, তারপর ভাস্কর অধিকারী ভাই, তারপর কমেন্ট করেছে নিবেদিতা কর, তারপর টুকু সাবারবাল, রূপা দে, নীলিমা সিং, তারপরে আশা কিচেন, তারপর কমেন্ট করেছি সুজাতা দাস দিদি ভাই, সোমা দাস পরিবার থেকে, তারপরে প্রদীপ দাস, তারপরে কমেন্ট করেছো রিঙ্কু নিয়োগী, তারপর কমেন্ট করেছে সোমা কুণ্ডু, বাপন সাহা, আহ, তারপরে প্যান্থার গেমিং বয়টি। সবার কমেন্ট পড়লাম। একজনের কমেন্ট আমি এখানে পেয়েছিলাম, সে হয়তো কোনো একটি মানে ঘটনার নিচে কমেন্ট করেছে, বলছে দিদি আমি সব সময়, নামটা শিবানী মুখার্জি এরকম কিছু হবে, ছিল, আমার ঠিক মনে পড়ছে না, বলেছিল যে দিদি আমি তোমাকে প্রায় দেখি আমার বাড়িতে বসে তুমি পুজো করছো। দিদিভাই আমি এই স্বপ্নটা তোমার কেন দেখি যে তুমি আমার বাড়িতে পুজোর ঘরে বসে পুজো করছো? দেখো, শুধু তুমি বলে না, আমাকে অনেকেই বলেছে, বা যারা আমার কাছ দিয়ে মায়ের আশীর্বাদ ধারণ করেছেন, বলেছে দিদিভাই আমরা স্বপ্নে তোমাকে দেখতে পারি, বড় মায়ের সাথে তোমাকে আমরা দেখি। দেখো আমি তো এর মূলত কারণ বলতে পারবো না, সবই মায়ের ইচ্ছা। যাই হোক, আজকে আসছি, দেখা হবে রাতে 10টার সময় বেঙ্গলি ব্লগার শোনায়। অবশ্যই চোখ রেখো, দারুণ একটি সত্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে। এখনের মতো টাটা। চলো, আবার দেখা হবে সোনা কথায় কালকে দুপুর ঠিক 3টের সময়।